জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি টেকনিশিয়ানের যে পরীক্ষাটা হইলো 2024-এ, তার প্রথম দিনের প্রথম শিফটের ম্যাথের কোশ্চেন ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা এনটিপিসির পরীক্ষা দিবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোনো বিকল্প হয় না। তুমি যতই ভালো বই বা যতই ভালো কোশ্চেন তুমি সলভ করো, প্রিভিয়াস ইয়ার যদি তুমি সলভ করে না যাও, তোমার সব থেকে বড় তুমি ভুল করবা। ঠিক আছে? তাই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। কোথাও যদি তোমার বুঝতে কোনো রকম সমস্যা হয় তো কমেন্ট সেকশনে ওই টাইমিংটা তুমি আমাকে দিয়ে দিবা। কেমন? মানে বলে দিবা, তাহলে আমি তোমাকে নেক্সট শিফট যখন করাবো তখন আবার সেই কোশ্চেনটা বুঝিয়ে দিব। ঠিক আছে? ক্লাসটা দেখার পর তোমার যদি 1% যদি তোমার কাজে আসে বা উপকারে লাগে তো কমেন্ট সেকশনে একটা তুমি জয় হিন্দ লিখে দিও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে এ বি সি ডি এর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 4:7:9:3 অনুপাতে ভাগ করা হলো। যদি সি বি এর থেকে 800 টাকা বেশি পায়, দেখো কত কত অনুপাত দিয়েছে, 4:7:9:3। এটা কি আছে? এ বি সি ডি, আর বলছে সি মানে সি বি এর থেকে 800 টাকা বেশি পায়, কিন্তু ইউনিট কত বেশি আছে দেখো, বি এর থেকে 2 ইউনিট বেশি আছে, কিন্তু প্রশ্নে 2 ইউনিটের মান কত দিয়েছে? 800 টাকা। 2 ইউনিট যদি 800 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে? 400 টাকা, তাই না? এবার আমাকে জিজ্ঞেস করেছে তবে ডি কত টাকা পায়। তবে ডি কত আছে? 3 ইউনিট আছে। যদি 1 ইউনিট সমান সমান 400 হয় তাহলে 3 ইউনিট কত হবে? ইন্টু 3, মানে কত? 1200 টাকা হয়ে যাবে তোমার, তাই না? তাহলে অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 12 এবং 39-এর মধ্যে অবস্থিত 5 দ্বারা বিভাজ্য সকল স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো, 12 থেকে 39-এর মধ্যে সবার প্রথম যে 5 দ্বারা বিভাজ্য সেটা কি? 15, তাই না? তারপরে কি আসবে? 20, তারপরে 25, 30, তারপরে কি? 35, তাই না? এবার এটার যদি গড় বের করতে হয় তুমি কি করবে? সবটাকে যোগ করো, যোগ করে 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করো। বা এর তুমি এটা করতে পারো যে প্রথম সংখ্যা যেটা আছে সেটা আর লাস্টের সংখ্যা এই দুটাকে তুমি যোগ করে দাও। কত হচ্ছে? 50। সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কাটি কত হবে? 25। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে স্যাক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ মাইনাস 1 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এর মান কত হবে? দেখো, প্রথমে কি আছে? স্যাক স্কোয়ার এ প্লাস, দেখো কসেক স্কোয়ার এ মাইনাস 1, এটার মান কত হয় জানো? কট স্কোয়ার এ। প্রত্যেকে জানো এটা তোমরা, কট স্কোয়ার এ প্লাস 1 প্লাস ট্যান এ স্কোয়ার এর মান কত হয় বলো তো? স্যাক স্কোয়ার এ হয়, স্যাক স্কোয়ার এ। আর লাস্টে তো মাইনাস কট স্কোয়ার এ আছেই, কট স্কোয়ার এ আছেই। এবার দেখো তুমি এই প্লাস কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এই দুটো কেটে যাবে, তো থাকলো কি? স্যাক স্কোয়ার এ, স্যাক স্কোয়ার এ। এই দুটো স্যাক স্কোয়ার একে যদি যোগ করা হয় তাহলে অ্যান্সার কি আসবে? 2 স্যাক স্কোয়ার এ। অপশন নাম্বার ডি, তাই না? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সিমির মা একটি পার্টির জন্য 8 লিটার 785 ml স্যুপ তৈরি করেছিলেন। যদি এই স্যুপ 35 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কতটুকু করে স্যুপ পাবে? দেখো, অপশন আমাকে প্রত্যেকটা মিলিলিটারে দেওয়া আছে, তাই না? তো এই সবার প্রথম কাজ কি হবে? এই যে 8 লিটার 785 ml আছে সেটাকে মিলিলিটারে পরিবর্তন করা। তো লিটারকে যদি তোমার মিলিলিটারে পরিবর্তন করতে হয় তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? প্লাস কত আছে? 785। তো এটা টোটাল করলে তোমার কত আসবে? 8, 7, 8, 5 এত মিলিলিটার তো আমার স্যুপ তৈরি হয়েছে। এবার এটাকে আমাকে ভাগ করতে হবে 35 জনের মধ্যে। তাহলে 35 দিয়ে আমি কি করবো? ভাগ দিয়ে দিব। ব্যাস, এবার কাটো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, প্রথমে যদি আমি কাটি 5 দিয়ে কাটছি, ঠিক আছে? 5 7 35, এটা যদি কাটি কত হবে? 5 17 85, 3 8, 5 5 25, 3 5, 5 7 35। এবার এটাকে 7 দিয়ে আমি কাটবো। দেখো, যদি আমি 7 দিয়ে কাটি লাস্টে 7 আছে মানে ইউনিট ডিজিট আমার 1 আসবেই, তাই না? তো অপশানে একমাত্র অপশন আছে অপশন নাম্বার এ 251, যার ইউনিট ডিজিট 1 আছে। তো এটাই আমি করে দেবো, পুরোটা ভাগ দেওয়ার আমার দরকারই নেই। ঠিক আছে? তোমরা এইভাবে করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একজন ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কেনেন এবং 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করেন তবে লাভের শতাংশ কত? দেখো, একটা হচ্ছে সে কিনছে মানে সিপি, আর একটা কি করছে? সে বিক্রি করছে মানে এসপি। এবার আমি তোমাকে বলেছি দেখো, যখন এরকম অঙ্ক থাকবে যে 5 টাকায় 6টি পেন্সিল, মানে উপরে সবসময় তোমার টাকা থাকবে, নিচে থাকবে তোমার বস্তু। ঠিক আছে? এখানে দেখো 6 টাকায় 5টি পেন্সিল, উপরে থাকবে তোমার টাকা, নিচে থাকবে তোমার বস্তু। এবার কি করবা? কোনাকুনি গুণ করো, 5 5 25, 6 6 36। তার মানে কি 25 হয়ে গেল তোমার এসসিপি আর 36 হয়ে গেল কি তোমার এসপি। এবার দেখো, সিপি মানে তোমরা জানো তো ক্রয় মূল্য, এসপি মানে কি? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? যেটাতে সে কিনেছে। বিক্রয় মূল্য মানে কি? যেটাতে সে বিক্রি করেছে। এবার দেখো, 25-এ কিনেছে, 36-এ বিক্রি করেছে, তাহলে লাভ কত করেছে? আমি দেখতে পাচ্ছি এখানে 11 টাকা লাভ আছে, তাই না?
এই 11 টাকা যে লাভ আছে সেটা কত টাকাতে, মানে 25 টাকায় যখন তুমি কিনেছো 36-এ বিক্রি করেছো, মানে এই যে লাভটা হয়েছে সেটা তোমার 25 টাকার উপরেই হয়েছে। এটাকে আবার পার্সেন্টেজ যদি করতে হয় কত, 100 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। 25 বার আমি যদি কাটি, 25 4 100, তো 4 11 কত, 44%, তাই না? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো মনে রাখবা সবসময় টাকাকে তুমি উপরে রাখবা, নিচে থাকবে বস্তুর সংখ্যা, পেন, লেবু, কলা, বেগুন যা থাকবে সব তোমার নিচে থাকবে, উপরে সবসময় তোমার টাকা থাকবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 15% ছাড় দেওয়ার পরেও 20% লাভ করতে হলে একজন দোকানদারকে কোনো পণ্যের ধার্য মূল্য কত রাখতে হবে যার ক্রয় মূল্য 153 টাকা। ওই দেখো এমপিসিপি, তাই না? কি ফর্মুলা বলেছিলাম, এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। দেখো এমপি আমাকে কি মার্ক প্রাইস আমাকে বার করতে হবে, তো এমপিকে এমপি রেখে দাও যেহেতু এটা বার করতে হবে। দেখো কি বলেছে, যার ক্রয় মূল্য 153 টাকা, সিপির জায়গায় আমি 153 রেখে দিচ্ছি সমান সমান। দেখো কি বলেছে, 15% ছাড় দেওয়ার পরও 20% লাভ, মানে উপরে কত হবে 100 প্লাস 20, 120, আর নিচে কত হবে 100 মাইনাস 15 মানে 85। ব্যাস এবার কেটে দাও। দেখো 17 বারে যদি আমি কাটি, 17 5 85, এটা দিয়ে কত যাবে 17 7 9 63, 17 9 153। আবার কাটো 5 দিয়ে আমি যদি কাটি, 5 24 120, তাহলে এমপি সমান সমান কত হবে, এই দুটো আমার গুণ হয়ে যাবে। 4 নং 36-এর 6 হাতে থাকলো 3, 9 দুগুণে 18, 18 আর 3 21, তো 216 টাকা আমার কি হয়ে যাবে, মার্ক প্রাইস হয়ে যাবে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা খুব ভালো করে মনে রাখো। দেখছো তো, এটা তোমাদের টেকনিশিয়ানের পরীক্ষায় এসছে, লোকো পাইলটের পরীক্ষায় রিসেন্ট যে পরীক্ষাটা হচ্ছে সেখানে এখান থেকে প্রশ্ন আসছে, তোমার গ্রুপ ডিতে কত প্রশ্ন এরকম এসছে, আবার তোমার নেক্সট যে টেকনিশিয়ান আছে সেখানেও এই প্রশ্ন আসবে। তাই এই ফর্মুলাটা তোমরা খুব ভালো করে মনে রাখো, সার্ট করে আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। দেখো মৌলিক সংখ্যার গড়, প্রথম মৌলিক সংখ্যা কি হয় আমাদের 2, তারপরে কি হয় 3, তারপরে 5, তারপরে 7, তারপরে কত হয় 11, তারপরে 13, তারপরে কত হবে 13-র পর তুমি লিখে দাও 17, ঠিক আছে, 17-র পর তুমি লিখে দাও 19, 19-এর পর তুমি লিখে দাও আর কি লিখবা, 19-এর পর হচ্ছে 23, 23-এর পর লিখে দাও আরেকটা কি হবে 29, তাই না? হয়ে গেল তোমার 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। মৌলিক সংখ্যা মানে কি জানো তো, এমন সংখ্যা যেটাকে শুধু সেই এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন দুইকে কি, দুইকে তুমি একমাত্র 2 দিয়ে আর 1 দিয়ে ভাগ করতে পারবো, তাই না? এবার সবটার যোগ করে আমাকে ভাগ দিয়ে দিতে হবে। দেখো 2 3 5, 5 10, ঠিক আছে। এবার দেখো 13 আর 17 কত হয় 30, তাই তো। 11 আর 19 কত হয় 30, 7 আর 23 কত হয় 30, তারপরে শুধু বেঁচে আছে কি 29, তো 30 30 30 90, 90 আর 100 10-এ কত হয় 100, 100 আর 12-তে কত হয় 129। আর কোনো হচ্ছে 10টি মৌলিক সংখ্যা, তো এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দাও, কত আসছে তোমার 12.9, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? তো এইভাবে তোমরা করে নিবে, আর এটা তোমাকে কি লিখে করতেই হবে, নাহলে যদি তোমার মুখে মুখেও করা যাবে, এমন কোনো ব্যাপার না যে তুমি এমনি করতে পারবে না, জাস্ট লিখে করলে একটু সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো সিম্পল একটা সরল তোমাকে করতে দিয়েছে, তাই না? কি দিয়েছে, 9-এর 10 ভাগ 4-এর 5 প্লাস 1-এর 10, তাই তো। তো এই দুটোকে আমি প্রথমে করে নিই, 10 4 40, 5 1 5, আর নিচে কত হয় 5 10 50, মানে এখানে কত আসছে আমার 45/50। আর আগে থেকে কত রাখা আছে 9/10 রাখাই আছে। দেখো যেহেতু এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে কি এই সংখ্যাটা পুরোপুরি উল্টে যাবে। তো উল্টে গেলে কি আসবে, উপরে আসবে আমার 50 আর নিচে আসবে কত 45। এবার কাটো, দেখো 9 বার এটা কেটে গেল 5 বার, তাই না? 5 10 50 দিয়ে 50 কেটে গেল, তো থাকলো কত আমার 1। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম একটা সরল করে দিয়েছিল, দেখো +6 -6, এটা তো আগেই কেটে যাবে, থাকলো কি 6 6 36, অপশন নাম্বার এ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 সেন্টিমিটার এবং এর বাহুদ্বয়ের অনুপাত 1:4। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কত হয় আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? এটার মান আমাকে দিয়ে দিচ্ছে কত 50 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে আমি কাটি, তো দৈর্ঘ্য প্রস্থ কত হয়ে যাবে, লেন্থ প্লাস ব্রেথের মান কত হয়ে যাবে 25, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 25। আবার দেখো এখানে বলে দিচ্ছে বাহুদ্বয়ের অনুপাত 1:4, মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের যেটা যোগফল আছে সেটা তোমার রেশিওতে কত দেওয়া আছে 1:4। তাহলে 1:4 মানে 5 ইউনিটের মান যদি 25 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিট সমান সমান 5। তাহলে দৈর্ঘ্য কত হবে 5 5, দেখো 5 1 দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 1 5, প্রস্থ পেয়ে গেলাম 4, তো 4 5 20, দুটো আমি পেয়ে গেলাম।
বাহুর মান। এবার বলেছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে যার ক্ষেত্রফল, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, তাই না? এটা বলেছে কি যার ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্য আমাকে দিয়ে দিচ্ছে 5, প্রস্থ দিয়ে দিচ্ছে 20, তো 5 আর 20 কত হবে, 100। তো এটা হয়ে গেলে দুজনের সমান হয়ে গেল। দেখো স্কোয়ার সরানোর জন্য আমরা কি করি, উপরে একটা আন্ডার রুট নিই, তাহলে বাহুর মান কত চলে আসবে, 10 সেন্টিমিটার। এটা কার, বর্গক্ষেত্রের 10 সেন্টিমিটার। এবার যেটা মেন কোশ্চেন ছিল, দেখো মেন কোশ্চেনটা কি ছিল আমাদের, যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত। তো বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়, 4 ইন্টু বাহু, তাই না? তো 4-এর জায়গায় তুমি 4 রেখে দাও, বাহুর জায়গায় রেখে দাও 10, 4 × 10 কত হচ্ছে, 40। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে নিও তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 165 হলে বাহুর সংখ্যা কত। দেখো এটা ডিরেক্ট হবে 24 ডিগ্রি, মুখে মুখে হয়ে যাবে এটা। কিভাবে দেখো, আমরা কি জানি বহুভুজের অন্তঃকোণ আর যেটা বাহ্যিক কোণ থাকে, ঠিক আছে, এক সেকেন্ড, যেটা অন্তঃকোণ হয়, অন্ত প্লাস বাহ্যিক, ঠিক আছে, এই দুটোর মান কত হয়, 180 ডিগ্রি, মানে দুটোর যোগফল কত হয়, 180 ডিগ্রি। যার মধ্যে আমাকে দেখো অন্তঃকোণের মান দিয়ে দিচ্ছে কত, 65। অন্তঃকোণ যদি 165 হয়, তাহলে বাহ্যিক কোণ কত হবে, যদি 180 করতে হয় আমাকে 15 না যোগ করতে হবে, তো 15 হয়ে গেল আমার বাহ্যিক কোণ। এবার কি বলেছে, যে বাহুর সংখ্যা কত, তো বাহুর সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, 360 ডিগ্রি বাই বাহ্যিক কোণ। বাহ্যিক কোণের মান কত বেশি, 15, তো 15 দিয়ে তুমি ভাগ করে দাও, 15 দিয়ে 360 বাদ দিলে কত হবে, 24। এটা তোমার মুখে মুখে হয়ে যেত, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা বের করার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে 6n ± 1, এই ফর্মে যেটা আছে সেটা তোমার মৌলিক সংখ্যা হয়ে যাবে। আর এটা যদি না হয়, আরেকটা জিনিস মনে রাখবো, দেখো যে কোনো মৌলিক সংখ্যা বার করতে হলে যে সংখ্যাটা তুমি মানে জানতে চাও যে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা, সেই সংখ্যাটার কাছাকাছি যেই সংখ্যার বর্গ হবে সেটাকে তুমি নিবা। দেখো আমি এখানে দেখছি কি 437 সব থেকে বড় সংখ্যা আছে, ঠিক আছে, আমি তো জানি না এখানে কোনটা মৌলিক সংখ্যা, তো আমি দেখি 437 সব থেকে বড় সংখ্যা আছে, তো এর কাছাকাছি কোন এমন সংখ্যা আছে যার বর্গ করলে এর কাছাকাছি পৌঁছানো যাবে। তো আমি দেখলাম 22-এর স্কোয়ার এমন একটা সংখ্যা, ঠিক আছে, যাকে যদি আমি স্কোয়ার করি কত হবে, 484, তাই না? দেখো এই 484-র কাছাকাছি 37 আছে। এবার এর 22-এর নিচে যতগুলো প্রাইম নাম্বার আছে সেটা তুমি লিখে দিবা। প্রথম প্রাইম নাম্বার কি আছে আমার, 19, তারপরে কি 17, তারপরে কি 13, তারপরে 11, তারপরে কত হবে, 7, 5, 3, 2। এবার নিয়ম হচ্ছে যে এই সংখ্যাগুলো দিয়ে যেই সংখ্যাটা ভাগ চলে যাবে সেটা তোমার প্রাইম নাম্বার হবে না, ঠিক আছে। যদি কোনো সংখ্যা ভাগ না যায় তবে সেটা প্রাইম নাম্বার হবে। যেমন দেখো 161 যদি আমি ধরি, তাহলে এটা কি 19 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে এটা প্রাইম নাম্বার হবে না। দেখো 437 যদি আমি ধরি, এটাও তোমার 19 দিয়ে ভাগ যাবে, 19 2 38, 5 7, 357, এটাও হবে না। দেখো 221 যদি আমি ভাগ দিই, 13 দিয়ে কি যাবে, 13 একে 13, এখানে কত ধরো 7 13 91, এটাও তোমার মানে তাহলে প্রাইম নাম্বার হবে না, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সুবিধা কি, এটা প্রথমেই তোমাকে দিয়ে দিয়েছে, এবার প্রথমেই তুমি যদি চেক করে নাও তাহলে তোমাকে এগুলো চেক করতে হবে না, বুঝতে পারলে তো, এটা একটা সুবিধা ছিল। তো তুমি কি করবে, দেখো যখনই প্রাইম নাম্বার বের করতে হবে, যেই সংখ্যাটা তুমি প্রাইম নাম্বার বের করতে হবে, ধরো আমি ধরে নিলাম 9 3 7, ঠিক আছে, আমি জানি না এটা প্রাইম নাম্বার কিনা, তো আমি কি করবো, এই 9 3 7-এর কাছাকাছি যে বর্গমূলটা আছে, যেমন 30 বা 31 যেটাই হবে, সেটা আমি স্কোয়ার করে দিই, মানে বর্গমূলের ওই সংখ্যাটা নিয়ে আসবো। ধরো আমি এটাকে ধরলাম কি 31-এর কাছাকাছি এটা আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি 31-এর কাছাকাছি এই সংখ্যাটা, মানে 31-এর বর্গ করলে এর কাছাকাছি পৌঁছানো যাবে। তো কি করবো, এর নিচে 31-এর নিচে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো তুমি লিখে দিবা। এবার প্রত্যেকটা প্রাইম নাম্বার তুমি ভাগ করে দেখবো যে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা, যদি ভাগ চলে যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না, যদি ভাগ না যায় তবে সেটা প্রাইম নাম্বার হয়ে যাবে। কেমন, বুঝতে পারলে? প্রাইম নাম্বার কাকে বলে, এমন সংখ্যা যাকে কেবলমাত্র এক আর সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে সেটাকে আমরা প্রাইম নাম্বার বলি। বাংলাতে মৌলিক সংখ্যা বলে, অনেক সময় এটাকে অভাজ্য সংখ্যাও বলা হয়। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নয়ন একটি কাজ 25 দিনে করতে পারে, নয়নের চেয়ে তরুণ নয়নের চেয়ে 25% বেশি। 25% যদি আমি মানে ভগ্নাংশে ভাঙি কথা হবে 1/4। এবার বলছে তরুণ নয়নের চেয়ে 25% বেশি, মানে নয়ন যদি 4 হয়, তরুণ এর থেকে 1 বেশি, তার মানে তরুণ কত হবে, তরুণ হয়ে গেল 5, আর নয়ন কত হয়ে গেল, এটা হয়ে গেল 4। এটা কি হলো, এটা হচ্ছে দক্ষ, মানে কি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, তাই না, এফিসিয়েন্সি। এবার বলছে যে নয়ন একটি কাজ 25 দিনে করে। দেখো নয়ন একদিনে কটা কাজ করে, 4খানা কাজ করে, তাহলে 25 দিনে নয়ন কটা কাজ করবে, 25 × 4, মানে 100টা কাজ করবে। এবার বলছে ওই একই কাজ, মানে এই 100টা কাজ করতে তরুণের কতদিন সময় লাগবে, তো তরুণ একদিনে 5খানা কাজ করছে, তাহলে 100টা কাজ করছে তরুণের কতদিন সময় লাগবে, 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 কুড়ি 100, অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে একটি পরীক্ষায় পাস করার জন্য একজন ছাত্রকে সর্বোচ্চ 780 নম্বরের মধ্যে একটি নির্দিষ্ট নম্বর পেতে হবে। সোনাল 728 নম্বর পেয়েছে এবং তাকে 5% নম্বরের জন্য ফেল ঘোষণা করা হয়েছে। তা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? দেখো পাসিং মার্কস কত পেয়েছে, 780 হচ্ছে পাসিং মার্কস, ঠিক আছে, 780 হচ্ছে পাসিং মার্কস। সোনাল পেয়েছে কত, 728। তো সোনাল কত পাসিং মার্কস থেকে কত নম্বর কম পেয়েছে, 10 থেকে 8 গেল 2, এখানে 1 চলো 3, 52 নম্বর কম পেয়েছে। বলছে এবার বলছে তাকে 5% নম্বরের জন্য ফেল ঘোষণা করে। এই যে 52 নম্বর যে কম পেয়েছে, এই 52 নম্বরের মান কত, 5%। 5% যদি আমার 52% হয়, তাহলে কি বলছে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পাওয়া সম্ভব, মানে ম্যাক্সিমাম কত নম্বরের পরীক্ষা হচ্ছে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। মানে সর্বোচ্চ কত নম্বর মানে কি, একটা ছেলে 100তে 100ই পাবে, তবেই না সে ম্যাক্সিমাম মানে হাইস্ট নাম্বার পেলো। তো 5% যদি তোমার 52% হয়, তাহলে 100% সমান সমান কত হবে, এটাই আমাকে বার করতে হবে। তো 5%কে 100% করতে গেলে কি করতে হবে, 20 দিয়ে গুণ। যখন আমি এইদিকে 20 দিয়ে গুণ করলাম, তো আমি এদিকেও 20 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার সমস্যার সমাধান হবে। তাহলে এটা হলো 100%। 100%-এর মান দেখো বেরিয়ে যাবে, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 1040। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিতে পারো, বা তোমাদের কাছে অন্য কোনো নিয়ম থাকলে সেটাতেও করতে পারো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন মহিলা বার্ষিক 7.5% সরল সুদে 85,000 টাকা বিনিয়োগ করেছেন। 4 বছর পর তিনি মোট কত টাকা সুদ আসল ফেরত পাবেন? সুদ আসল মানে কি জানো, এখানে অ্যামাউন্টের কথা বলেছে। ঠিক আছে, দেখো অ্যামাউন্ট বের করার জন্য 2-3টা ফর্মুলা আছে। একটা যেমন তুমি এরকম বের করতে পারো যে প্রিন্সিপাল সমান সমান কত হয়, অ্যামাউন্ট ইন্টু 100/100 প্লাস RT, এটা একটা ফর্মুলা করতে পারো। দ্বিতীয় তুমি করতে পারো, প্রথমে SI বের করো, SI সমান সমান কি হয়, P ইন্টু R ইন্টু T/100। যখন SI বেরিয়ে যাবে, SI-কে তুমি প্রিন্সিপাল মানে এই 85,000 সাথে যোগ করে দেবা, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। আরেকটা তুমি করতে পারো, দেখো যদি পরীক্ষাতে কেমনভাবে অ্যাপ্রোচ করবা। বলছে 7.5% সরল সুদে 85,000 টাকা বিনিয়োগ করেছে 4 বছর পর। সরল সুদে কি হয়, মানে এই যে রেট থাকে সেটার কোনো চেঞ্জেস হয় না, যেমন চক্রবৃদ্ধি সুদ হয়, 1 মাস হলো তারপর আবার সেই মাসের সুদ লাগবে, আবার তার পরের মাসে আগের 2টো মাসের সুদ লাগবে। কিন্তু সরল সুদে কি হয়, সিম্পল একদম, এই মাসে 7.5%, পরের মাসেও 7.5%, 2 মাস সরি, এই বছরে 7.5%, পরের বছরেও 7.5%, তো 2 বছরে কত হচ্ছে আমার 15%। জিজ্ঞাসা করেছে 4 বছর, তো আরও 2 বছরে কত হবে 15%, তো টোটাল আমার সরল সুদ কত এলো 30%, তাই না? এটা তো কি চলে এলো, আমার সুদ চলে এলো। আবার এর সাথে আসলও আছে, তো আসল কত আছে আমার 100%, তাই না? তো টোটাল আমার অ্যামাউন্ট কত হচ্ছে 130%। ঠিক আছে, এটা আমাকে বার করতে হবে মেনলি। এবার এটা বার করার জন্য কি করতে হবে, দেখো সরল সুদে 85,000 টাকা বিনিয়োগ করছে, মানে 100%-এর মান আমাকে দিয়ে দিয়েছে 8,500 টাকা, সরি 85,000 টাকা, তাই না? তাহলে 130% সমান সমান কত হবে, 8, 5, 1টা 2টা 3টা শূন্য ইন্টু করে দাও 130/100, তাই তো? এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। দেখো এটা যদি আমি গুণ করি, এই একটা শূন্য এই একটা শূন্য, মানে লাস্টে তোমার দুটো শূন্য আসবে, ঠিক আছে? তবে এটার লাস্টে দুটো শূন্য নাই, তার মানে এটা কেটে গেল। এবার কি বলছে 13 দিয়ে গুণ করো, 5 13 65, 5 হাতে থাকলো 6। দেখো এখানে 600 আছে, তার মানে কি এটাও হবে না, এখানে 3টা শূন্য আছে, এটাও হবে না, এখানে আমি দেখতে পাচ্ছি 500 লাস্টে আছে, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিতে পারো, যত সময় বাঁচানো যায়, তাই না? আর যদি সন্তুষ্টি না হয়, তো তোমার যদি অনেক সময় থাকে গুণ করেই নিবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক্স থেকে এক্সের 90% বিয়োগ করা নিচের কোনটি দ্বারা এক্সকে গুণ করার সমান? তো এক্স থেকে এক্সের 90% বিয়োগ করতে হবে। তো যখন এক্স 100% হবে তবেই না আমি 90% বিয়োগ করব। আর কোনো জিনিস যখন সিঙ্গেল থাকে, একা থাকে, সেটা 100% হয়। তুমি যে স্যালারি পাচ্ছ সেটা 100%, তুমি 2 টাকাও যদি স্যালারি পাও সেটাও তোমার কাছে 100% হবে, তাই না? তার মানে কি বলছে 100% থেকে এক্সের 90% বিয়োগ করলে, তো 90% আমি বিয়োগ করে দিই, তো আমার কাছে থাকছে কত করে 10%। বলছে নিচের কোনটির দ্বারা এক্স কে গুণ করার সমান, মানে এই 10%-এর মান আমাকে জানতে চাই। 10%-কে আমি ফ্র্যাকশনে ভাঙি, তাহলে কি পার্সেন্টেজ ওঠানোর জন্য নিচে কি 100 চলে আসবে, এটা তো কেটে দিলাম, মানে আমাকে থাকছে 0.1। ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার, এটাই আমাকে জানতে চেয়েছে। দেখছো তো কত সোজা সোজা প্রশ্ন তোমাদের টেকনিশিয়ানে এসেছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত হয় বলতো, 6 ইন্টু কত হয়, √3/4 a², তাই না? 6-এর জায়গায় 6 রেখে দাও, ইন্টু √3-এর জায়গায় √3 রেখে দাও, 4-এর জায়গায় 4 রেখে দাও। এই আমার কত দিয়েছে প্রশ্ন দেখো, 6 সেমি। তো 6-এর স্কোয়ার কত হবে, 6 ইন্টু 6 আমি করে দিই, তো 6 6 36, 4 দিয়ে যদি কাটি টোটালটা আমি 9 বারে কেটে দিতে পারবো, তাই না? 6 9 54, 54 √3, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 54 স্কোয়ার √3। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, 6 ইন্টু √3/4 a² হয়। কেমন?
চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি 40:35 সমানুপাত 35:k হয় তবে k মাইনাস এর মান নির্ণয় করো। এটা তো কি আছে বলো, লিখে দাও 40/35 সমান সমান 35/k। কে এর মান আমাকে বার করতে হবে, কে এটা কোনাকুনি গুণ হবে, কে ইন্টু 40, ঠিক আছে, সমান সমান কত, 35 × 35। তাহলে কে এর মান যদি বের করতে হয় 40 কি হবে, এখান থেকে নিচে চলে আসবে। তো এবার কাটো, দেখো 40 বার এটা কেটে যাচ্ছে, 5×8 = 40, 5×7 = 35, ঠিক আছে। তার মানে আসছে কত, 5×7 = 35, 5 হাতে থাকলো 3, 3×7 = 21, 21 আর 3 = 24, 245/8। কিন্তু এটা কিন্তু আমার অ্যান্সার না, এটা কি কে এর মান বেরিয়েছে, আর আমাকে চেয়েছে কত, কে মাইনাস এ। তো এখান থেকে যদি কে মাইনাস এ মানে যদি 200, এক সেকেন্ড, যদি ধরো আমি 245 যেটা আছে বাই 8, এখান থেকে যদি 1 বিয়োগ করি, তুমি বিয়োগও করতে পারো, অপশন থেকে ছেটে বার করে দেবো। দেখো নিচে তো 8 আসবে, মানে এটা তোমার বাদ হয়ে গেল। যদি 245 থেকে 245/8 থেকে 1 বাদ দেওয়া হয় তো 49/8 তো কোনো সময় আসবে না, আর এটা তোমার আগেই বাদ হয়ে গেছে, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার। কেমন, এইভাবে তোমরা একটু বুদ্ধি লাগে করে নিতে পারবা। বাকি তোমাকে সময় থাকলে তো অলওয়েজ ওয়েলকাম, তুমি এটা গুণ করো, এমন কোনো ব্যাপার না। দেখো 8 থেকে 8 কে 8, 45 থেকে যদি 8 বাদ দেওয়া হয় 37, এইভাবে তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে বার্ষিক 20% সরল সুদে কত সময়ে কোনো আসল টাকা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাওয়ার মানে কি, ধরো বলো তো, ধরো তোমার কাছে 100% আছে, ঠিক আছে, 100% টাকা আছে, এটা দ্বিগুণ হলে কত হবে, 200% হয়ে যাবে, ঠিক আছে, 200% হয়ে যাবে। এবার বলছে যে 20% সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে, তো 100 থেকে যদি 200 হচ্ছে তো বৃদ্ধি কত পাচ্ছে, 100% বৃদ্ধি পাচ্ছে, তাই না। এবার দেখো প্রতি বার্ষিক মানে এক বছরে তোমার 20% আছে, তো তোমাকে যদি 100% করতে হয় তাহলে কত বছর সময় লাগবে, প্রথম বছর 20%, দ্বিতীয় বছর আবার 20%, এরকম করতে করতে তোমার 5 বছর সময় লাগবে, যখন তুমি 100%-এ পৌঁছাতে পারবা, ঠিক আছে। এইভাবে তোমরা মুখে মুখে করে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে রামবাবু একটি নির্দিষ্ট গতিতে হাঁটছেন, তিনি 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে, স্পিড আমাকে বার করতে হবে, টাইম আমাকে দিয়ে দিয়েছে 5 সেকেন্ড, তো 5×5 = 25, স্পিড আমার হয়ে গেল 5 মিটার প্রতি সেকেন্ড। বলে 3 সেকেন্ডে তুমি কত দূরত্ব অতিক্রম করতে পারবেন, 3 সেকেন্ডে কি, আবার সেই ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে বার করতে হবে, স্পিড আমি পেয়ে গেছি 5 মিটার প্রতি সেকেন্ড, টাইম আমাকে দিয়ে দিচ্ছে 3 সেকেন্ড, তো কত, 5×3 = 15। এটা তুমি মুখে মুখেও করতে পারবা, এমন না যে তোমাকে এটা লিখে লিখেই করতে হবে, তাই না, এখানে 5×5 = 25, 5×3 = 15 হয়ে গেল, এইভাবেও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে অমিত এবং আমিতার বয়সের সমষ্টি অমিতা এবং অমৃতার বয়সের সমষ্টির চেয়ে 15 বছর বেশি। মানে অমিত আর অমিতা যে আছে সে অমিতা আর অমৃতার থেকে বড়, তাই না। তার মানে আমি লিখতে পারি অমিত প্লাস অমিতা, ঠিক আছে, অমিতা, এদের যেটা বয়সের যোগফল আছে, এরা যেহেতু বড় তাই এরা আগে থাকবে, এখান থেকে আমি বিয়োগ দিয়ে দেবো কি, অমিতা আর অমৃতা প্লাস অমৃতা। আর এরা কত বড়, এরা হচ্ছে তোমার 15 বছরের বড়, তাই না। এবার দেখো এটা যদি আমি মানে ঠিক মানে সলিউশন করি, এটাকে আমি লিখে দিলাম কি, অমৃতা হচ্ছে A1, অমিতা হচ্ছে A2, আবার এখানে অমৃতা কি, এটা হচ্ছে A1, অমৃতা হচ্ছে A3, মানে এই দুটো সমান সমান, দেখো এটা প্লাস, এখানে কি মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, সরি মাইনাস প্লাসে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, তাই না। এবার দেখো A1 এখানে আছে, A1 এখানে আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, সরি মানে এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে। এখানে দেখো কি আছে, অমিতা আর অমৃতা বেঁকে থাকলো, আর দেখো আমাকে এটাই জানতে চাইছে, অমৃতা আর অমিতের থেকে কত বছরের ছোট, মানে অমৃতা যে আছে অমিতের থেকে কত বছর ছোট, মানে অমৃতা অলওয়েজ ছোটই হবে, তো A2 - A3, A2 কে অমিতা, A3 কি অমৃতা, এখানে কত পড়ে, দেখো 15 পড়েই আছে, কোনো কাজই লাগেনি, 15 হয়ে গেল, তাহলে কত বছরের ছোট হচ্ছে, 15 বছরের ছোট হচ্ছে অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, দেখো কি করলাম, অমিতা আর অমৃতার বয়সের সমষ্টি, অমিতা আর অমৃতা, এক সেকেন্ড, এই যে অমিতা আর অমৃতার যে বয়সের সমষ্টি আছে সেটা অমিতা আর অমৃতার বয়সের সমষ্টির চেয়ে 15 বছর বেশি, মানে কি এরা হচ্ছে বড়, এরা দুজনের যোগফলটা বড়, তাই মাইনাস লিখে দিয়েছি। কার থেকে বড়, অমিতা আর অমৃতার যোগফলের থেকে, আর কত বছরের বড়, আপনাকে দিয়ে দিচ্ছে 15 বছরের। এবার কিছুই না, এবার তুমি সবটাকে সলিউশন করে দাও, দেখবে লাস্টে 15ই আসছে। বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটো পাইপ এক্স এবং ওয়াই একটি ট্যাঙ্ক যথাক্রমে 21 ঘন্টা এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। এক্স যে আছে আর যে ওয়াই আছে দুজন মিলে একটা ট্যাঙ্ক, এক্স হচ্ছে 21 ঘন্টায় পূরণ করতে পারছে, ওয়াই 24 ঘন্টায় পূরণ করতে পারছে, ঠিক আছে। বলছে দুটো পাইপ একসাথে খুলে দেওয়ার পর ট্যাঙ্কের নিচে একটি ছিদ্র থাকার
কারণে পূর্ণ হতে আরও 48 মিনিট বেশি সময় লাগে। আচ্ছা, এটাকে আমি পরে করছি, আগে আমি এই দুটোর এফিসিয়েন্সি বার করে নিই। তো দেখো, দুজন মিলে যদি কাজ করে তাহলে এই দুটোর এলসিএম নিতে হবে। তো এই দুটোর এলসিএম কত হবে দেখো, 21 8 168, 24 7 168, মানে 168 তোমার এলসিএম হয়ে গেল। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত, 21 8 168, 24 7 168, মানে হচ্ছে 168 ইউনিট টোটাল ওয়ার্ক আছে, যেটাকে এক্স 21 ঘন্টায় করছে, মানে 1 ঘন্টায় কত 8 ইউনিট কাজ করছে। সেম ওয়াই এই 168 ইউনিট কাজ 24 ঘন্টায় করছে, মানে 1 ঘন্টায় কত 7 ইউনিট কাজ করছে। এবার বলছে পাইপ দুটোকে যখন একসাথে খোলা হলো, তারপর দেখালো এরা দুজন যখন একসাথে কাজ করবে, এই 1 ঘন্টায় 8 ভরছে, এই 1 ঘন্টায় 7 ভরছে, তো দুজন মিলে কত ভরবে, 1 ঘন্টায় 15 মিনিট ভরবে। তার মানে 168 যে আছে এটাকে যদি সম্পূর্ণ ভরতে হয় তাহলে কি 15 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো কতক্ষণ সময় লাগছে। এবার তো এখানে না একটু ক্যালকুলেশনটাকে হালকা করার জন্য তুমি কি করতে পারো, এটা তো পুরোপুরি তোমার ঘন্টায় আসবে আর এটা তোমার কাটাকাটিও যাবে না। তো তুমি কি করবা, এটাকে তুমি মিনিটে পরিণত করে দাও। মিনিটে পরিণত করতে গেলে কি করতে হয়, এর সাথে 60 গুণ করে দিব। তো 15 আর 4 60, তো কত হচ্ছে আমার 4 8 32 2, হাতে থাকলো 3, 4 16 64 আর 3 67, এত মিনিট আমার সময় লাগছে। মানে যখন এরা দুজনকে পাইপটাকে, মানে এই দুজন যখন কাজ করবে 672 মিনিটে পুরো ট্যাঙ্কটা ভর্তি করে দেবে। কিন্তু একটা কন্ডিশন এখানে আছে, বলছে ট্যাঙ্কের নিচে একটি ছোট ছিদ্র থাকার কারণে পূর্ণ হতে আরো 48 মিনিট বেশি সময় লাগে। তো এরা দুজন যখন কাজ করছে, আমি যখন ছিদ্রের কথা ধরছি না, তখন কি 672 মিনিট সময় লাগছে, কিন্তু যখন যেহেতু ছিদ্র আছে তার সাথে এর সাথে আরো 48 মিনিট এক্সট্রা সময় লাগছে। তাহলে এক্সট্রা যদি 48 মিনিট সময় লাগে তাহলে কত হচ্ছে দেখো, 8 2 10 0, হাতে থাকলো 1, 7 4 1 12, 12 আর 1 সরি 7 4 11 আর 1 12 2, হাতে থাকলো 1, 6 1 7, 720 মিনিট। 720 মিনিট চলে। এবার তুমি এই 720 মিনিটকে ঘন্টাতে পরিণত করো। ঘন্টাতে পরিণত করলে কত হবে, 60 দিয়ে ভাগ, মানে 6 বারং 72, মানে টোটাল এটার মান আমি পেয়ে গেলাম, এই যে এই টোটাল ইউনিটটার মান আমি পেয়ে গেলাম 12 ঘন্টা, তাই তো? মানে টোটাল কাজ হতে আমার 12 ঘন্টা সময় লাগছে। এবার দেখো, বলছে ট্যাঙ্কটি যখন পূর্ণ থাকবে তখন ওই ছিদ্র দিয়ে কত সময় খালি হবে। তার মানে ছিদ্র দিয়ে যে 1 ঘন্টায় কত এফিসিয়েন্সিতে জল বেরোচ্ছে সেটা আমাকে জানতে হবে। তো দেখো, এক্স আর ওয়াই যে আছে এরা হচ্ছে কি 7 8 প্লাস 7, এই দুই এফিসিয়েন্সিতে 1 ঘন্টায় কাজ করছে। আর যে আরেকটা ছিদ্রটা আছে সে কি করবে, জল তো বের করে দিবে, তাই না? তো আমি ছিদ্রটাকে আমি ধরে নিলাম যে মাইনাস, যেহেতু বের করে দিচ্ছে ওই জন্য মাইনাস। আর ছিদ্রটাকে আমি কি ধরবো, এক্স ওয়াই জেড ধরে নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ছিদ্র। এরা যখন কি করছে, একসাথে যখন কাজ করছে তখন কত ঘন্টা সময় লাগছে, 72 ঘন্টা সময় লাগছে, সরি 12 ঘন্টা সময় লাগছে। এই 12 ঘন্টায় এরা কত কাজ করছে, 168 ইউনিট জল এরা মানে সেই যা ভর্তি করছে। এবার দেখো, এই 12 দিয়ে আমি কাটি, 12 1 12, 4 12 48, তার মানে কি 8 7 15 মাইনাস জেড সমান সমান 14। তো জেডকে যদি আমি এদিকে নিয়ে আসি আর 14কে যদি এদিকে নিয়ে আসি তাহলে জেড এর মান আমি কত পেয়ে যাবো, দেখো জেড এর মান আমি পেয়ে যাবো, এক সেকেন্ড, জেড এর আমি মান পেয়ে যাবো 1, তাই না? মানে জেড এর এফিসিয়েন্সি কত, 1। জেড হচ্ছে মানে এইটা হচ্ছে ছিদ্রেরটা, এই মানে ফুটো দিয়ে 1 ঘন্টায় 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে। বলছে যদি ছিদ্র থাকে তাহলে কত সময় খালি হবে, তো টোটাল কত ইউনিট জল আছে, 168 ইউনিট জল আছে, সেটাকে যদি 1 ইউনিটের মাধ্যমে খালি করা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে, 168 ঘন্টায় তো আমার সময় লাগবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিতে পারো। বুঝতে পারলে? দেখো আরেকবার তোমাকে আমি বলে দিচ্ছি। বলছে দুটো পাইপ আছে এক্স আর ওয়াই, এক সেকেন্ড, দেখো দুটো পাইপ আছে এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই। বলছে এরা 21 ঘন্টা 24 ঘন্টায় একটা ট্যাঙ্কি ফুল করে দেয়। তো আমি ট্যাঙ্কির মানে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি জানার জন্য আমি কি করলাম, দুটোর এলসিএম নিলাম 168। তার মানে কি এই 168 ইউনিট এক্স যদি 21 ঘন্টায় ভরে তাহলে 1 ঘন্টায় কত ভরছে, 8 ইউনিট। আর এই সেম 168 ইউনিট যদি ওয়াই 24 ঘন্টায় ভরে তাহলে 1 ঘন্টায় কত ভরছে, 7 ইউনিট। তার মানে দুজন মিলে যদি কাজ করে 8 ইউনিট আর 7 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে, তাহলে এই 168 ইউনিট ভরতে কত সময় লাগবে, 168 ভাগ 15 হবে। কিন্তু যেহেতু এখানে কাটাকাটিতে একটু প্রবলেম হয়ে যাবে তাই আমি কি করলাম, টোটাল এই সময়টাকে আমি মিনিটে পরিণত করে দিলাম, কারণ এখানে যত আসবে সেটা তো ঘন্টায় আসবে না, যে দুজন মিলে এত ঘন্টায় 168 ইউনিট পূর্ণ করে দিচ্ছে। তো যেহেতু একটু ফ্র্যাকশনে চলে আসবে তাই আমি করলাম কি 60 দিয়ে এটাকে গুণ করে দিলাম, মিনিটে পরিণত করে দিলাম। তখন আমার গুণ করার পর এলো কি যে আমি 672 মিনিটে টোটাল ট্যাঙ্কটা আমি এক্স ওয়াই মিলে ভর্তি করে দিবে। কিন্তু তারপরে দেখা গেল কি যে ট্যাঙ্কের নিচে একটা ফুটো আছে যার কারণে 48 মিনিট এক্সট্রা সময় লাগছে। দেখো দুজন মিলে যখন ভরছে তখন 472 মিনিট সময় লাগছে, কিন্তু যখন ফুটোর কারণে যখন জল ভরা হচ্ছে তখন 48 মিনিট এক্সট্রা সময় লাগছে। তার মানে টোটাল সময় কত লাগছে আমার, 720 মিনিট সময় লাগছে। এই 720 মিনিট কিসের সমান, 12 ঘন্টার সমান। মানে এটাকে তুমি 60 দিয়ে ভাগ করলে 12 ঘন্টায় ভরে দিবা। মানে তোমার এটা দাঁড়ালো যে যখন তিনজন মিলে কাজ করছে, এক্স ওয়াই তো ভরছে আর যে জেড আছে এই হচ্ছে ফুটো, এই ফুটোর কারণে এই যে 168 ইউনিট এটা ভরতে তোমার কত সময় লাগছে, টোটাল 12 ঘন্টা সময় লাগছে। এবার আমাকে জিজ্ঞেস করেছিল কি যে লিক দিয়ে যদি খালি হয় তাহলে লিকের এফিসিয়েন্সি কত। তো লিকের এফিসিয়েন্সি কি, এই দুটোকে তুমি যোগ করো, মাইনাস যে লিক আছে সে 12 ঘন্টায় কাজ করছে 168। তারপরে এরকম এখানে লিক যে জেডকে আমি লিক ধরেছি এটাকে মানে
বের করে নিবা, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তারপর জেডের যখন এফিসিয়েন্সি পেয়ে গেলো যে 1 ইউনিট, তার মানে কি জেড 1 ইউনিট এফিসিয়েন্সিতে জলগুলোকে বের করছে, তাহলে 168 ইউনিট জল বের করতে কতক্ষণ সময় লাগবে, মানে 1 ঘন্টায় সে 1 ইউনিট জল বের করছে, তাহলে 168 ইউনিট জল বের করতে কতক্ষণ সময় লাগবে, 168 ঘন্টা। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা এইভাবে করে নিও। এটা তোমরা মনে রাখবা গ্রুপ ডি যে 2022-এর পরীক্ষা হয়েছিল না, 2022 সেইখানকার কোশ্চেন এটা। 2022-এর কোশ্চেন দেখো 2024-এ রিপিট করেছে। তোমরা যদি বিশ্বাস না হয় এই কোশ্চেনটা তোমরা গুগলে সার্চ করবা, দেখবা হয়তো ল্যাঙ্গুয়েজ মানে ডাটা আলাদা আছে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজের কোশ্চেন তোমার গ্রুপ ডিতে এসেছিল। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3x - 5y সমান সমান 7, আর এদিকে -6x + 10y সমান সমান 7 সমীকরণ দুটির মধ্যে সমাধান সংখ্যা কত। দেখো আমরা কি জানি এরকম অঙ্কে কি হয়, a1/a2, ঠিক আছে, b1/b2, c1/c2। অ্যালজেব্রার অঙ্ক, এটা লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক, দেখেই বুঝতে পারছো এরকমই হয়। দেখো a1 প্রথমে কি আছে, 3 আছে, আর নিচে এখানে a2 কত আছে, -6, তো -6 লিখে দাও। তো b1 কত আছে, -5, তো -5 লিখে দাও। আর b2 কত আছে, 10 লিখে দাও। c1 কত আছে আমার 7, আর c2 কত আছে আমার 7, এখানেও 7 লিখে দাও। এবার দেখো এইটাকে যদি আমি কাটি, এটা কত আসছে, কাটলে -1/2, -1/2। এটাকেও যদি আমি কাটি রেশিওতে করি তাহলে কি হবে, এটাও তোমার -1/2 আসছে, আর এটা যদি কাটি কি আসছে, 1 আসছে। তার মানে কি এই দুটো সমান সমান আছে কিন্তু এটা তোমার অসমান আছে। যখন এরকম থাকবে তখন তুমি মনে রাখবা এটা হচ্ছে তোমার অসঙ্গত সিস্টেমের একটা উদাহরণ। ঠিক আছে, আর এই সিস্টেমটা তোমাকে মানে কি বলে, সরল রেখা দ্বারা চিহ্নিত করা হয়, সরল রেখা। ঠিক আছে, সরল রেখা ইন দ্য সেন্স কি, মানে সমান্তর হবে, বুঝতে পারলে কিনা, সমান্তর রেখা, সমান্তর মানে এই এরকম সমান্তর সরল রেখা দ্বারা এটাকে চিহ্নিত করা হয়। আর যখনই এটা হয়ে যাবে দুটো সমান আছে আর একটা অসমান আছে, মানে a1/a2 সমান সমান b1/b2 হয়, কিন্তু b1/b2 অসমান হয় c1/c2, তখন সেখানে তোমার একটাও সমাধান সম্ভব না, মানে অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে তো? যারা যারা লিনিয়ার ইকুয়েশন করেছো তোমরা করতেই পারবা, একদম সেম অঙ্ক, শুধু ডাটা আলাদা। তোমরা যদি করে থাকো মনে রাখবা যে 2018-তে যে এএলপির পরীক্ষা হয়েছিল, 2018, আমি তোমাকে ডেটও বলে দিচ্ছি, 17ই আগস্ট, 17ই আগস্ট এই কোশ্চেন, সেম কোশ্চেন তোমার পরীক্ষাতে এসেছিল। মানে তুমি বুঝতে পারছো কোশ্চেন কেমন রিপিট হয়। সেই 2018-র কোশ্চেন 2024-এ 6 বছর পর তোমাকে জিজ্ঞেস করেছে। তাই তোমরা প্রিভিয়াস ইয়ার সব থেকে বেস্ট অপশন তোমার পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার করবা, তোমাকে আর কোনো বই, কোনো রাইটারের বই ফলো করতে হবে না। হ্যাঁ, এবার যে রাইটার তোমাকে প্রিভিয়াস ইয়ার দিচ্ছে তার অবশ্যই ফলো করো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 10,000x সমান সমান 9,982 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার হয় তবে এক্স এর মান কত। তবে এটা কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা আমরা লিখতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি। তো এ প্লাস বি যদি করি তাহলে এটা কত, 82 সাথে 18 যোগ করলে কত হবে, 100, আর এখানে 99 আসবে, এটা কত হবে, 10,000 হয়ে যাবে, এটা 10,000। আর এখানে গুণ কত করবো আমি, এ থেকে বি বাদ দিব, তাহলে কত, 12 থেকে 8 গেল 4, এখানে 1 চলে হলো 2, 8 থেকে 2 গেল 6, 9 9। এবার এটাকে তোমার করতে কত বলেছে, 10,000x, 10,000x, তো এই 10,000 দিয়ে 10,000 কেটে যাবে, এক্স এর মান কত হবে, 9,964। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? এভাবে একদম সিম্পল অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন যদি একটি খুঁটি অতিক্রম করতে 5 সেকেন্ড সময় নেয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো আমি তোমার কবে থেকে বলে আসছি, যখন ট্রেন একটা সিঙ্গেল পিসকে পার করবে তখন ট্রেনের যেটা লেন্থ হবে সেটাই তোমার দূরত্বকে রিপ্রেজেন্ট করবে। আর দূরত্ব সমান সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম, তাই না? এটাই আমরা জানি। এবার দেখো দূরত্ব আমি কি বললাম, ট্রেন যখন সিঙ্গেল পিসকে পার করবে নিজের দৈর্ঘ্যকে দূরত্ব, মানে নিজের যেটা দৈর্ঘ্য মানে লেন্থ সেটাই দূরত্বকে রিপ্রেজেন্ট করবে। তো ট্রেনের দৈর্ঘ্য কি হয়ে যাবে, এখানে দূরত্বই হয়ে যাবে। স্পিড আমার কত দিতে হবে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু অপশনে দেখো মিটার দেওয়া আছে, তো মিটার যদি থাকে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? আর বলছে সেকেন্ড, টাইম কত বলেছে দেখো, 5 সেকেন্ডে সময় নেয়, তো ইন্টু 5 করে দাও, 18 5 90, 5 5-এর কিউব কত হয়, 125। অপশন নম্বর ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল অঙ্ক আছে। আর হ্যাঁ, ট্রেন যদি তুমি মনে করো ট্রেন যখন একটা সিঙ্গেল পিসকে পার করবে তখন ট্রেনের যে দৈর্ঘ্য হবে সেটা তোমার দূরত্বকে রিপ্রেজেন্ট করবে। ট্রেন যখন একটা ব্রিজকে পার করবে, একটা প্ল্যাটফর্মকে পার করবে, একটা সুড়ঙ্গকে পার করবে, সে আবার ট্রেন ধরো আরেকটা ট্রেনকে ক্রস করছে, সেক্ষেত্রে তোমার যে লেন্থ দূরত্ব হবে সেটা কি হয় বলতো, ট্রেনের যে লেন্থ আছে সেটা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য বা তোমার ধরো সুড়ঙ্গের দৈর্ঘ্য বা তুমি ধরো ট্রেনের লেন্থ, সেটাকে যোগ করতে হবে। বুঝতে পারলো তো? এই দুটোই সিস্টেম এখানে মনে রাখার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, আর লাস্ট কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করুন। তো কি কি দেওয়া আছে আমাকে, 4-এর 50, তারপর দেওয়া আছে 2-এর 100, আর দেওয়া আছে কত, 16-র 25।
ঠিক আছে? দেখো আমি সবার প্রথমে কি করছি, এই 4 কে আছে এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2, এটাও হয়ে গেল 4। আর উপরে কত আমার 50 তো দেওয়াই আছে, এটা দেখো 2 এর পাওয়ার 100 দেওয়াই আছে, তো লিখে দিই। এই 16 এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, তাহলে তো 16 হয়ে যাচ্ছে না? আর উপরে কত দেওয়া আছে 25। দেখো পাওয়ার যখন মানে পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন কি হয়, পাওয়ার গুণ হয়ে যায়। তার মানে এটা কত হবে 2 এর পাওয়ার 100, এটা কত হবে 2 এর পাওয়ার 100, আর এটা কত হচ্ছে 2 এর পাওয়ার 4 25 100। মানে কি তিনটাই তোমার এক সমান, তাই না? তাহলে অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। আর একটা কথা, আমি ভাবছি কি তোমাদের টেকনিশিয়ানের জন্য হচ্ছে সায়েন্সের ক্লাস করানোর। তো তোমরা আমাকে জানিও তো যে তোমরা যে গ্রুপ ডির পরীক্ষাটা হলো সেটার সায়েন্সের ক্লাস করতে চাও, নাকি টেকনিশিয়ানে যে তোমার পরীক্ষা মানে কোশ্চেনগুলো এসেছিল সেটার জন্য তুমি ক্লাস করতে চাও। তোমরা যদি গ্রুপ ডির বলো তো আমি তোমাকে গ্রুপ ডিটা করিয়ে দিব, মানে যেটা এই কালকে যেটা তোমার অ্যান্সার কি বেরোলো সেটা করিয়ে দিব। আর যদি তুমি বলো যে না, টেকনিশিয়ানের যেটা পুরোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে 2024 এসেছিল সেটা করিয়ে দেন, তবে সেটাও করিয়ে দেবো, কেমন? যেটা তোমরা বলবো সেরকমভাবে করে দেবো। তো চলো ক্লাসটা তুমি দেখো, যদি কোথাও যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় কিনা সেই জায়গাটায় তুমি আমাকে কমেন্ট সেকশনে পিন করে দিও, কেমন? যে তাহলে আমি বুঝে যাবো তোমার ওই জায়গাটা করতে অসুবিধা হয়েছে। আমি তোমাকে নেক্সট শিফটে তো এখন যেই এই ধরনের কোশ্চেন ধরো পরের শিফটেও যদি আসে তাহলে আমি তোমাকে সেখানে আবার বুঝিয়ে দেবো, কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।